ইরানে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, নবম দিনেও ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যে দেশটির বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের অষ্টম রাতের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র ও পানি শোধনাগারের ব্যাপক ক্ষতি হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে দুটি জাহাজ আটকানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। একই সময়ে ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়। এসব পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জাহাজগুলোতে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার ইরানের বিচার বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে দেশটির বিচার বিভাগ বলেছে, ইরফান এসফান্দিয়ারি এবং গোল মোহাম্মদ মোহাম্মদী নামের ওই দুই ব্যক্তি মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরে পুলিশ কর্মকর্তাদের রশি দিয়ে রাস্তার সাইনপোস্টের সঙ্গে বেঁধে রাখে। শুধু তাই নয়, পাথর ছুঁড়ে তাদের আহত করা এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার মতো অপরাধও করে তারা। তবে এসব অপরাধের দায়ে আদালতের দীর্ঘ শুনানিতে দোষে সাব্যস্ত হয় তারা। গত ডিসেম্বরের শেষের দিকে জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন দ্রুতই ব্যাপক বিক্ষোভের রূপ নেয়। পরে গত ৮ ও ৯ জানুয়ারি চূড়ান্ত সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এই বিক্ষোভ। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সূত্র মতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি কখনো জনসমক্ষে উপস্থিত হননি, কেবল লিখিত বিবৃতির মাধ্যমেও যোগাযোগ করে আসছেন। সূত্রটির দাবি, মোস্তফা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো আইআরজিসির প্রধান আহমদ ওয়াহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখে থাকেন। পরিস্থিতি বিশ্লেষণ করে সূত্রটি আরও দাবি করেছে, ইরানের অভ্যন্তরীণ বিভেদ অত্যন্ত গভীর এবং এটি খোদ আইআরজিসির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। টানা কয়েকদিনের পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান এখন এক জটিল সংঘাতের মুখোমুখি। যুদ্ধবিরতি ও আলোচনার জন্য স্বাক্ষরিত সমঝোতা কার্যত ভেঙে পড়লেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন উঠছে, এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রয়োজন কার বেশি, যুক্তরাষ্ট্র নাকি ইরানের? উত্তর খুঁজেছেন আরাফাত ইসলাম। টানা হামলা আর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হচ্ছে। ইরানের সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। এমন পরিস্থিতিতে পাকিস্তান উভয় পক্ষকে সংঘাত বন্ধ করে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। ইসলামাবাদের ভাষ্য, স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার একমাত্র পথ কূটনীতি। বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ ইরানের অর্থনীতির উপর বড় চাপ তৈরি করছে। কয়েক দশকের নিষেধাজ্ঞার পর নতুন করে মার্কিন অবরোধে তেল রপ্তানি, বৈদেশিক মুদ্রা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও সংকুচিত হয়েছে। একই সঙ্গে সামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাপের বাইরে নয়। হরমুজ প্রণালীর অস্থিরতায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাব পড়েছে মার্কিন জ্বালানি বাজারেও। দেশটির ভেতরে যুদ্ধবিরোধী জনমতও বাড়ছে। সামরিক বিশ্লেষকরাও বলছেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমছে। একই সময়ে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় বড় ক্ষতির মুখে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী যুদ্ধ রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই ব্যয়বহুল হয়ে উঠেছে। কারণ ইরানের পাশাপাশি চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য তাদের অস্ত্রের মজুদ ধরে রাখা প্রয়োজন। বিশ্লেষকদের মূল্যায়ন, আপাতত কোনো পক্ষই দুর্বলতার বার্তা দিতে চায় না। ফলে প্রকাশ্যে কঠোর অবস্থান বজায় রাখলেও শেষ পর্যন্ত সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক পথেই ফিরতে হতে পারে ওয়াশিংটন ও তেহরানকে। আরাফাত ইসলাম, ৭১।
যুক্তরাষ্ট্রে আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্ক টাইমসের এক পডকাস্টে তিনি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই নিয়ে তার প্রশাসনের আইন বিভাগ আলোচনা করছে। মামদানির দাবি, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে নেতানিয়াহু জানিয়েছেন, এ ধরনের বক্তব্যে মোটেও উদ্বিগ্ন নন তিনি। ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত জানিয়েছেন, নির্ধারিত সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা নিয়ে মামদানির বক্তব্যকে রাজনৈতিক নাটক বলে মন্তব্য করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়ালস। As New Yorkers can see, and in some neighborhoods, as New Yorkers. আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানকে ঘিরে উত্তেজনা থামেনি, পাল্টা হামলার আশঙ্কাও কাটেনি। তবে যুদ্ধের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক কি এখনও আগের মতোই দৃঢ়, নাকি ইরান ইস্যু, যুদ্ধ পরবর্তী কৌশল এবং রাজনৈতিক বাস্তবতায় ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তৈরি হয়েছে নতুন মতপার্থক্য? দুই নেতার সম্পর্কে এই নতুন সমীকরণ নিয়েই চৈতি সরোয়ারের বিশেষ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু, দুই নাম, দুই নেতা, কিন্তু একসময় যেন একই রাজনৈতিক সমীকরণের অংশ ছিল। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক পৌঁছেছিল এক নতুন উচ্চতায়। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি, মার্কিন দূতাবাস স্থানান্তর এবং মধ্যপ্রাচ্য নীতিতে একাধিক সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের জন্য বড় কূটনৈতিক সাফল্য এনে দেয়। ফলে তখন ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ককে শুধু মিত্রতা নয়, বরং ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব হিসেবেই দেখা হতো। কিন্তু মধ্যপ্রাচ্যের বাস্তবতা খুব দ্রুত বদলায়। সংঘাত চলাকালে লক্ষ্য এক হলেও যুদ্ধ পরবর্তী অগ্রাধিকার এখন আর পুরোপুরি এক নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু মিড টার্ম ইলেকশন সামনে আছে এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো করছে না, আই উড সে দ্যাট স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্র হেরেছে। এখন ট্রাম্প চাচ্ছেন তার মুখ রক্ষা করতে এবং ইরানের সাথে একটি নেগোশিয়েট করে আপাতত তার মিড টার্ম ইলেকশনটা সেভ করতে। তো যেই এমইউটা ইরানের সাথে সাইন করেছে আমেরিকান প্রশাসন, সেখানে লেবানন যুদ্ধ বন্ধ করার কথা আছে, সেটা তো ইসরায়েলের পক্ষে যায় না, তাই না? নেতানিয়াহু সেটা চায় না। নেতানিয়াহু অনেকটুকু লেবানন অলরেডি অকুপাই করেছে, সে পারলে পুরোটা করে ফেলবে, সে চায় যুদ্ধটা জারি রাখতে। এই কারণে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর মত পার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে না পড়া। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে ইরান শুধু একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয়, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিগুলোর একটি। টাইনি ইসরায়েল যেটা আছে সেটা না, তারা একটা গ্রেটার ইসরায়েল, সেই সৌদি আরবিয়ার পার্ট থেকে, তার্কির পার্ট থেকে, সিরিয়ার বেশিরভাগ অংশ, লেবানন, এগুলো নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল তৈরি করবে। তো এই যে ইরানের উপর যুদ্ধ বা লেবাননের উপর যুদ্ধ বা গাজা দখল, এগুলো কিন্তু তাদের গ্রেটার ইসরায়েল প্রজেক্টের ল্যান্ড এক্সপ্যানশন হিসেবেই আমরা দেখি। তবে এই মতপার্থক্যকে সম্পর্কের ভাঙন হিসেবে দেখছেন না কূটনৈতিক বিশ্লেষকরা। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক কেবল দুই নেতার ব্যক্তিগত বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে নেই। সামরিক সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রতিরক্ষা চুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামো সব মিলিয়ে এই সম্পর্কের ভিত্তি এখনো শক্ত। সব মিলিয়ে প্রশ্নটা এখন সম্পর্ক ভেঙেছে কিনা সেটি নয়, প্রশ্ন হলো ওয়াশিংটন এবং তেল আবিব কি এখনো একই কৌশলগত মানচিত্রে রয়েছে? কারণ ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন একই পথে হাঁটে তখন তার প্রভাব পড়ে পুরো মধ্যপ্রাচ্যে, আর যখন তাদের অগ্রাধিকারে পার্থক্য তৈরি হয় তখন সম্পর্ক টিকে থাকলেও বদলে যায় তার গতি, প্রভাব এবং সিদ্ধান্তের ধরন। সাম্প্রতিক যুদ্ধের পর তাই সবচেয়ে বড় অনিশ্চয়তা যুদ্ধক্ষেত্রে নয়, বরং কূটনীতিক টেবিলে। চৈতি সরোয়ার, ৭১।
দাবানলে পড়ছে কানাডার শতাধিক অঞ্চল। এর মধ্যে ব্রিটিশ কলম্বিয়া ও নর্থ ওয়েস্ট অন্টারিওতে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। কানাডার দাবানলের জন্য আবারও দেশটির সরকারকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে স্পেন ও ফ্রান্সে দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এরই মধ্যে কয়েকজনের প্রাণহানিও হয়েছে। জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। কানাডায় দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ব্রিটিশ কলম্বিয়া ও নর্থ ওয়েস্ট অন্টারিওতে। আগুনের কারণে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ধোঁয়ায় টরন্টো সহ উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বাতাসে বিষাক্ত ধোঁয়া মিশে যাওয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কানাডার দাবানলের ধোঁয়া প্রতিনিয়তই যুক্তরাষ্ট্রের বাতাসের সাথে মিশে সেখানকারও বায়ুমানের চরম অবনতি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। এরই মধ্যে রবিবার আবারও কানাডার দাবানলের জন্য স্থানীয় সরকারের গাফিলতির অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রেও অন্তত ১৩টি অঙ্গরাজ্যের বিভিন্ন জায়গায় বড় দাবানলই সক্রিয় আছে ৭৮টি। বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে হাজারো ফায়ার ফাইটার। জাতীয় পর্যায়ে জরুরি অভিযান চালানো হলেও ঝোড়ো হাওয়া আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইউরোপের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। এরই মধ্যে স্পেনের মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। পুড়েছে ৯,০০০ হেক্টর জমি। ১৬টি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের। আন্দালুসিয়া অঞ্চলে দাবানলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ফ্রান্সেও আগুন নেভানোর সময় মৃত্যু হয়েছে এক স্বেচ্ছাসেবী দমকল কর্মীর। দেশটিতে দাবানলে পুড়েছে ১৮০ হেক্টর জমি। জলবায়ু পরিবর্তন ও শক্তিশালী এল নিনোর প্রভাবে চলতি বছরের প্রথম কয়েক মাসেই বিশ্বজুড়ে দাবানলে প্রায় ১৫ কোটি হেক্টর জমি আগুনে পুড়ে গেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ রেকর্ড। আরাফাত ইসলাম, ৭১। টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ। ভারতে জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। এর মধ্যে জম্মু কাশ্মীরেই মৃত্যু হয়েছে ১১ জনের। চীনে ইয়াংজি নদী অববাহিকা সহ দক্ষিণাঞ্চলে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। আর দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে প্লাবিত এলাকায় হেলিকপ্টার ও নৌকা দিয়ে চলছে উদ্ধার অভিযান। বিস্তারিত জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বির হোসেন। যতদূর চোখ যায় বন্যার পানিতে তলিয়ে গেছে চারপাশ। ভারতের জম্মু কাশ্মীরে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যায় দুর্ভোগ চরমে পৌঁছেছে সাধারণ মানুষের। বাড়ছে প্রাণহানি আর ক্ষয়ক্ষতি। নিখোঁজদের সন্ধানে এখনও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে জরুরি সহায়তাকারীরা। নাগাল্যান্ডেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। নাগাল্যান্ডের মন জেলায় ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজৌরি ও পুঞ্চ জেলায় পাহাড়ি ঢলে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন ও সড়কের অংশ। সেনাবাহিনী, এনডিআরএফ ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। টানা বৃষ্টির কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অমরনাথ তীর্থযাত্রা। আগামী কয়েকদিন দেশটির বিভিন্ন জায়গায় আরো বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। হঠাৎ করে আমাদের এলাকা পানিতে ডুবে গেছে। সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। আমরা কোনো মতে পাশের বাড়ির ছাদে উঠে নিজেদের প্রাণ বাঁচিয়েছি। চীনের দক্ষিণাঞ্চলেও টানা বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইয়াংজি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢল, ভূমিধস ও নগর জলাবদ্ধতা মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। চিলির কোকিম্বো অঞ্চলেও প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বিশেষ পুলিশ অপারেশন গ্রুপ ও এয়ার ইউনিট হেলিকপ্টার ব্যবহার করে অন্তত ১৯ জন এবং ১৩টি পোষা প্রাণীকে উদ্ধার করেছে। নতুন করে বন্যার আশঙ্কায় অঞ্চলটিতে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি রয়েছে। আমরা হেলিকপ্টার ও উদ্ধারকারীর দল পাঠিয়ে আটকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছি। মানুষকে অপ্রয়োজনে বাইরে না গিয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে অল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার ঘটনা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, দ্রুত উদ্ধার এবং দুর্যোগ প্রস্তুতির ওপর গুরুত্ব দিচ্ছে বিভিন্ন দেশ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।
ভেনেজুয়েলায় গত মাসের ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,১১৯ জনে। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী আহত ১৬,৭৪০ জন। ২৪ জুন মাত্র ১ মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ উপকূলীয় বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্যে এখনও ধসে পড়া ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার চলছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ও অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে উদ্ধার অভিযানে বিলম্ব, সরঞ্জামের সংকট ও সমন্বয়হীনতার অভিযোগে সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৫ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রবিবার ভোরে কয়েক ঘণ্টা ধরে চালানো এই হামলায় রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে কিয়েভে ১ জন নিহত ও ১৬ জন আহত হয়। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কিয়েভের বিভিন্ন অংশে আগুন লেগে যায়। আবাসিক ভবন, দপ্তর, শিল্প এলাকা, ছাত্রাবাস ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে চালানো এই হামলাকে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর রাজধানীতে চালানো অন্যতম বৃহত্তম ব্যালিস্টিক হামলা হিসেবে অভিহিত করেছেন। এরই মধ্যে ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে। জেলেনস্কি জানান, কৃষ্ণসাগরে রাশিয়ার ৩টি তেলবাহী ট্যাঙ্কার এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্তাভরোপোল অঞ্চলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হয়েছে। বিশ্বকাপ মানেই শুধু ফুটবল আর উচ্ছ্বাস নয়, অনেকের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনও। মেক্সিকোর গুয়াদালাহারায় ফিফা ফ্যান ফেস্ট এবার রূপ নেয় বিশাল এক বিয়ের আসরে। একই মঞ্চে ৭২৫টি জুটি বিনামূল্যে বিয়ে করেন। কারো গায়ে ছিল সাদা বিয়ের পোশাক, আবার কেউ পরেছিলেন মেক্সিকো দলের জার্সি। ফুটবলের আবেগ আর নতুন জীবনের শুরু, দুই মিলেই তৈরি হয় এক ব্যতিক্রমী আয়োজন। আরও জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বির হোসেন। বিশ্বকাপে কেউ জেতে ট্রফি, কেউ জিতে প্রিয় দলের হৃদয়। আর মেক্সিকোর ৭২৫ জুটি জিতে নিলেন জীবনের সবচেয়ে বড় ম্যাচ। গুয়াদালাহারার ফিফা ফ্যান ফেস্টে একই মঞ্চে একসঙ্গে বিয়ে করলেন তারা। এক মঞ্চে ৭২৫ জুটি, কেউ সাদা গাউনে, কেউ মেক্সিকোর সবুজ জার্সিতে। ফুটবলের সবচেয়ে বড় উৎসবকে সাক্ষী রেখেই শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়। আমরা খুবই আনন্দিত, সবার আগে এসে পৌঁছেছিলাম। বিশ্বকাপ চলাকালীন বিয়ে করতে পারছি, এটা আমাদের জন্য বিশেষ একটা স্মৃতি হয়ে থাকবে। বিশ্বকাপে মেক্সিকোর পারফরম্যান্স হয়তো সমর্থকদের খুব বেশি খুশি করতে পারেনি, তবে এই গণবিয়ে সেই আক্ষেপ অনেকটাই ভুলিয়ে দিয়েছে। আমরা দুজনেই ফুটবলের ভক্ত। বিশ্বকাপে মেক্সিকো আমাদের কাঁদিয়েছে, তাই ভাবলাম অন্তত এই টুর্নামেন্ট থেকে একটা সুন্দর স্মৃতি নিয়ে যাই। এটা দারুণ একটা আয়োজন, জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। গুয়াদালাহারা সিটির মেয়র ভেরোনিকা দেলগাদিও নিজেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তিনি জানান, সব আইনি প্রক্রিয়া শেষে ৭২৫ দম্পতি এই গণবিয়েতে অংশ নেন। বিশ্বকাপের এই আনন্দের মধ্যেই এত মানুষকে একসঙ্গে নতুন জীবন শুরু করতে দেখে আমরা খুবই আনন্দিত। বিশ্বকাপের মাঠে হার জিত দুটোই রয়েছে, তবে এই ৭২৫ জুটির কাছে সবচেয়ে বড় জয়টা হয়ে গেছে আগেই। ফুটবলের উৎসবেই তারা খুঁজে পেয়েছেন জীবনের নতুন সঙ্গী, আর বিশ্বকাপ উপহার দিয়েছে এমন এক স্মৃতি যেটা কোনো ট্রফির চেয়েও কম মূল্যবান নয়। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।